ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দেশটির বর্তমান শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সংসদ সদস্য টম টুগেনডাট পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে চাঞ্চল্যকর দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে তেহরানে একাধিক রুশ মালবাহী বিমানের অবতরণ লক্ষ্য করা যাচ্ছে এবং একই সঙ্গে ইরান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ দেশের বাইরে সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। টুগেনডাট এই ঘটনাকে শাসক গোষ্ঠীর পতন পরবর্তী জীবনের প্রস্তুতি হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে, একদিকে রাশিয়ার বিমান দিয়ে ইরানে অস্ত্র ও গোলাবারুদ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ইরানের প্রভাবশালী ব্যক্তি ও ক্ষমতা কেন্দ্রের সঙ্গে যুক্তরা নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে স্বর্ণ বিদেশে পাচার করছেন। এই দুই প্রক্রিয়া একসঙ্গে চলা বর্তমান পরিস্থিতির গভীরতা ও আতঙ্কের ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তিনি। গত 28 ডিসেম্বর শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্রের কয়েক দশকের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আন্দোলন দমাতে সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। টুগেনডাট আরও দাবি করেন, ইরান সরকারের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের চেষ্টা চলছে। তার মতে, ইরানি নেতৃত্বের ভেতরে এখন চরম অবিশ্বাস ও আতঙ্ক বিরাজ করছে, যেখানে প্রত্যেকে নিজের জন্য নিরাপদ আশ্রয়ের পথ খুঁজছে। এই অভিযোগগুলো বিষয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যাকনার বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, যুক্তরাজ্য ইরানি জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকারকে মৌলিক ও অবিচ্ছেদ্য হিসেবে দেখে। একই সঙ্গে তিনি ইরান সরকারকে জনগণের এই অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। উত্তর কোরিয়া দাবি করছে, দেশটির নেতা কিম জং উনের তত্ত্বাবধানে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। পিয়ংইয়ং কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই উৎক্ষেপণ দেশটির যুদ্ধ প্রতিরোধ এবং কৌশলগত সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে কিম জং উন বলেন, এই পরীক্ষার মাধ্যমে জাতীয় প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিগত কাজ সম্পন্ন হয়েছে। তিনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর প্রশংসা করে বলেন, এসব পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা স্পষ্টভাবে তুলে ধরেছে। কিম আরও বলেন, সাম্প্রতিক সময়ে পারমাণবিক বাহিনীকে বাস্তবভিত্তিক ও প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, কোরিয়ান পিপলস আর্মির একটি ফায়ার স্ট্রাইক ইউনিট এই উৎক্ষেপণ পরিচালনা করে। পরীক্ষাটি ছিল একটি কার্যকরী মূল্যায়নের অংশ, যার মাধ্যমে হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার প্রস্তুতি, কার্যকারিতা ও গতিশীলতা যাচাই করা হয়। কেসিএন এর তথ্য মতে, পিয়ংইয়ং এর রিওকপ জেলা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে প্রায় 1000 কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই পরীক্ষা এমন এক সময়ে পরিচালিত হয় যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং চীন সফরে ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্রের পরীক্ষা জোরদার করেছে। গত মাসে পিয়ংইয়ং জানায়, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও পাল্টা আঘাতের সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালানো হয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে 3 দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেশি। প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। ওই চুক্তির মূল শর্ত হলো, পাকিস্তান বা সৌদি আরবের যে কোনো একটির উপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং যৌথভাবে প্রতিক্রিয়া জানানো হবে। ব্লুমবার্গ জানায়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জুড়ে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ ক্রমশ কাছাকাছি আসছে। এই বাস্তবতায় বিদ্যমান জোটে তুরস্কের অন্তর্ভুক্তি সময়োপযোগী ও যৌক্তিক বলে মনে করছেন
সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের উপর নিরাপত্তা নির্ভরতা নিয়ে প্রশ্ন বাড়ছে এবং ন্যাটোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার ঘিরে অনিশ্চয়তার কারণে তুরস্ক বিকল্প নিরাপত্তা ব্যবস্থার দিকে ঝুঁকছে। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়াকে আঙ্কারা নিজেদের সামরিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছে। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপাবের কৌশলবিদ নিহাত আলী ওচ্চান বলেন, এই সম্ভাব্য জোটে তিন দেশের সক্ষমতা একে অপরকে পরিপূরকভাবে শক্তিশালী করতে পারে। তার ভাষায়, সৌদি আরবের রয়েছে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, পাকিস্তানের আছে পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিপুল জনবল, আর তুরস্ক দিতে পারে যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যখন ক্রমশ নিজের ও ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তখন আঞ্চলিক সংঘাত ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দেশগুলো নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ নির্ধারণে মনোযোগ দিচ্ছে। সম্ভাব্য এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সমীকরণ সেই পরিবর্তিত বাস্তবতারই প্রতিফলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, চলতি বছরই প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করতে সংসদে আইন প্রণয়নের উদ্যোগ নেবে তার সরকার। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ বলে জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আনোয়ার বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্মরণ করিয়ে দেন, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়। নতুন বছর উপলক্ষে দেওয়া এক বিশেষ বক্তব্যে আনোয়ার জানান, প্রস্তাবিত বিলে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর অথবা টানা 2 মেয়াদে সীমাবদ্ধ রাখার কথা বলা হবে। তার মতে, নির্ধারিত সময় শেষে নেতৃত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ায় গণতন্ত্রের জন্য কল্যাণকর। বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মেয়াদের কোনো সাংবিধানিক সীমা নেই। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রথম দফায় 2003 সাল পর্যন্ত টানা 22 বছর ক্ষমতায় ছিলেন। পরে তিনি অবসর ভেঙে রাজনীতিতে ফিরে এসে 2018 সালের নির্বাচনে একটি বিরোধী জোটের নেতৃত্ব দেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ক্ষমতা থেকে সরিয়ে দেন। সে সময় 92 বছর বয়সে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে মাহাথির বিশ্বের সবচেয়ে বয়স্ক দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হন। তবে প্রস্তাবিত মেয়াদ সীমা সংক্রান্ত বিলটি কবে সংসদে উত্থাপন করা হবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানাননি আনোয়ার। চলতি মাসেই দেশটির সংসদের এ বছরের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। আনোয়ারের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান 2022 সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 দফায় সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।